আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের আমাদের টপিকটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ বা ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য বা ডি ব্রগলিস ওয়েভলেন্থ, যেটাই বলো না কেন। আমরা এর আগের টপিকগুলো যখন পড়ছিলাম তখন কি বলছি যে আলোর ক্ষেত্রে আমরা কয়েকটা এক্সপেরিমেন্ট দেখছিলাম এবং এক্সপেরিমেন্টগুলোর মাধ্যমে আমরা আসলে প্রমাণ করছি যে আলো আসলে কিছু সময় কণার মতো আচরণ করে বা কিছু ক্ষেত্রে কণার মতো আচরণ করে, আবার কিছু ক্ষেত্রে তরঙ্গের মতো আচরণ করে, বা আলোর কিছু ধর্ম ব্যাখ্যা করার জন্য এটাকে কণা হিসেবে ধরে নিতে হয়, আবার কিছু ধর্ম ব্যাখ্যা করার জন্য আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিতে হয়। তারপর বিজ্ঞানীরা এইটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে আসলে শুধু আলোর কণা না, পৃথিবীর যে কোনো বস্তুই এটার ভিতর তরঙ্গ ধর্ম বা তরঙ্গে যেরকম উঁচু নিচে যেরকম করে যায় তোমরা দেখছো, তরঙ্গ ধর্ম আছে এবং এর ভিতর কণা ধর্ম আছে। এখন এইগুলো হচ্ছে ওইগুলো পড়ছি আমরা জাস্ট হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপে বা এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করছি, এবং এইখানে হচ্ছে থিওরিটিক্যাল প্লাস ইকুয়েশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন একজন বিজ্ঞানীর নাম হচ্ছে লুইস ডি ব্রগলি। এই স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছ উনি হচ্ছেন ডি ব্রগলি। উনি একটা ইকুয়েশন দাঁড় করাইছেন এবং ওই ইকুয়েশনটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন একটা বস্তু শুধু ইলেকট্রন না বা শুধু আলোর কণা ফোটন না, যে কোনো একটা বস্তুর ভিতর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম বা সেটা কতটুকু কণার মতো আচরণ করে বা কতটুকু তরঙ্গের মতো আচরণ করে এটার ভিতর সম্পর্ক স্থাপন করার একটা সমীকরণ দাঁড় করাইছেন লুইস ডি ব্রগলি নামে একজন বিজ্ঞানী। চলো দেখি ওনার ইকুয়েশনটা কি। এটাকে ডি ব্রগলির সমীকরণ বলা হয় থাকে। এই যে সমীকরণটা ডি ব্রগলিস ইকুয়েশন বলা হয় থাকে। ডি ব্রগলির ইকুয়েশনটা হচ্ছে এটা, এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এটা হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন বা ডি ব্রগলির সমীকরণ। এখানে ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। আমরা তরঙ্গ পড়ানোর সময় বলছিলাম যে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, এবং এইচ হচ্ছে এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই যে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ এবং প্লাঙ্কের ধ্রুবক এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, একেবারে অধ্যায় শুরুতেই পড়ছিলাম, যেটার মান হচ্ছে 6.634 × 10⁻³ জুল সেকেন্ড, এবং পি হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, যেটা হচ্ছে এম ইন্টু ভি। এম মানে হচ্ছে বস্তুর ভর বা ম্যাস এবং ভি মানে হচ্ছে বেগ বা ভেলোসিটি। একেবারে আমাদের পরিচিত যে রাশিগুলো সেইগুলো। এখন এটাকে যদি একটু এক্সপ্লেন করি বা একটু ভাঙার চেষ্টা করি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পিকে আমরা কি লিখতে পারি? এই যে এম ভি, এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ, ভরবেগ। এখন দেখো আমরা কি পড়ছিলাম যে প্রথম থেকে যখন আমরা কোনো একটা সূত্র থেকে ইকুয়েশন বের করছিলাম তখন সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্ন আনছিলাম। সেক্ষেত্রে সমানুপাতিক থেকে যদি সমান চিহ্ন আনতে চাই সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়েছে। এখন এখানে দেখো কনস্ট্যান্ট কি আছে, এই যে পুরো একটা সমীকরণ এর ভিতর কনস্ট্যান্ট কি আছে? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এটা চেঞ্জ হতে পারে, বেগ, এটা বেগ চেঞ্জ হতে পারে, ভর এটাও চেঞ্জ হতে পারে, বাট এই যে প্লাঙ্কের ধ্রুবক বা কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট, এইটা কিন্তু চেঞ্জ হবে না, সবসময় কনস্ট্যান্ট থাকবে। সো এখানে একটাই হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এইচ। এটাকে রিপ্লেস করে আমরা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি, ল্যামডা সমানুপাতিক 1/mv। এখন দেখো ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যখন তরঙ্গ পড়ছিলাম তরঙ্গের ক্ষেত্রে কি পড়ছিলাম যে ল্যামডার কথা পড়ছিলাম না? তরঙ্গ হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে একটা তরঙ্গের ধর্ম, সোজাভাবে বলতে পারি এটা হচ্ছে একটা তরঙ্গের ধর্ম বা একটা তরঙ্গের একটা ধর্ম হচ্ছে ল্যামডা। সো এইটাকে আমরা তরঙ্গ ধর্ম বলতে পারি। এখন এমভি মানে হচ্ছে ভরবেগ। ভরবেগ কি কার থাকে? একটা বস্তুর থাকে না? আমরা যখন একটা ক্রিকেট বলকে নিক্ষেপ করছিলাম তখন হচ্ছে আমরা ওটার ভর এবং বেগ নিক্ষেপ করে ভরবেগ হচ্ছে আমরা বের করছি। এখন দেখো এইটাকে, এই যে এই রাশিটাকে, এইটাকে আমরা বলতে পারি না, বা এই জিনিসটুকু এম ইন্টু ভি, এইটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে? একটা বস্তুর কণা ধর্মকে রিপ্রেজেন্ট করে, বা একটা বস্তু যখন কণা হিসাবে আচরণ করে বা একটা কণার ধর্মকে রিপ্রেজেন্ট করে। আর এখানে ল্যামডাটা এটা একটা তরঙ্গের ধর্মকে রিপ্রেজেন্ট করে। সো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে তরঙ্গ ধর্ম, এইটাকে রিপ্লেস করে তরঙ্গ ধর্ম লিখতে পারি এবং এইটাকে রিপ্লেস করে কণা ধর্ম লিখতে পারি। এখন দেখো এখানে ইন্টারেস্টিং একটা জিনিস বের হয়েছে যে এখানে কি দেখা যাচ্ছে, তরঙ্গ ধর্ম হচ্ছে কণা ধর্মের ব্যস্তানুপাতিক। এটার মাধ্যমে কি বোঝাইছে যে কোনো বস্তুর ভিতর কণা ধর্ম যত বেশি থাকবে সেটার তরঙ্গ ধর্ম তত কম থাকবে, যেটার কণা ধর্ম যত বেশি থাকবে সেটা তরঙ্গ ধর্ম তত কম থাকবে। মানে বিপরীত, তরঙ্গ ধর্ম যেটার বেশি সেটার কণা ধর্ম কম, কণা ধর্ম বেশি থাকলে তরঙ্গ ধর্ম কম। এটার মানেটা কীরকম, যে একটু আগে আমরা যেটা বলছিলাম যে আমাদের চারপাশের প্রত্যেকটা বস্তুই কিছু, মানে প্রত্যেকটা বস্তুর এর ভিতর কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এখন আমরা যদি একটা বস্তুর কণা ধর্ম পরিমাপ করতে চাই সেক্ষেত্রে আমরা যদি কণা ধর্মটা পরিমাণ যদি বেশি পাই তাহলে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে বা সেক্ষেত্রে আমরা পাবো যে এটার ভিতর তরঙ্গ ধর্ম কম। আবার যদি কোনোটার তরঙ্গ ধর্ম বেশি হয় বা সেটা বেশি তরঙ্গের মতো আচরণ করে তখন সেটার কণা ধর্মটা কম থাকবে। এখন দেখো এই যে সূত্রটা, এই যে ডি ব্রগলির সমীকরণ, এই সূত্রটা কিন্তু একেবারে আকাশ থেকে পড়ে না। এই সূত্র আমরা প্রতিপাদন করতে পারি, বের করতে পারি। এটা জাস্ট হচ্ছে এমনিতে আমি দেখাচ্ছি, এটা কোনো মানে বোঝা লাগবে এরকম কোনো কথা নেই, জাস্ট তোমরা দেখো, যদি না বোঝো কোনো প্রবলেম নেই। আচ্ছা পেন নিলাম কেন? পেন তো কোনো দরকার নেই এখানে।
লেজার পয়েন্টার। আমরা তো সবাই জানি আইনস্টাইনের যে বিখ্যাত সূত্র, সেই সূত্রটার কথা। সেই সূত্রটা আমাদেরকে কি বলে? E = mc²। এই সূত্রটা আমরা সবাই জানি, ভর শক্তির সম্পর্ক। এখানে E হচ্ছে শক্তি, m হচ্ছে ভর এবং c হচ্ছে আলোর বেগ। তাহলে ভর ইন্টু আলোর বেগ স্কোয়ার, এটা তাহলে আমরা হচ্ছে শক্তির একটা রাশি পাই বা শক্তির একটা মান পাই। এবং ম্যাক্স প্লাঙ্কের একটা সূত্র আছে, সেটা হচ্ছে E = hf। এফ মানে হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তরঙ্গ পড়ার সময় আমরা পড়ছিলাম কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পড়ছিলাম। কম্পাঙ্ক মানে কি? একটা তরঙ্গ একটা সেকেন্ডে কতটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে পারে, সেটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তরঙ্গ ক্লাসটা দেখে নেবা, মানে আমি তো জাস্ট অল্প একটু বলছি, যদি তরঙ্গ বিষয়ে বেশি জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে তরঙ্গের একটা ক্লাস দেখে নেবা কোনো একটা স্যার। আচ্ছা যাই হোক, এখানে দুই ক্ষেত্রেই হচ্ছে শক্তির মান বের হয়েছে। এখন দুইটা সমীকরণ থেকে একসাথে করে লিখতে পারি না আমি, mc² = hf। এখন তরঙ্গ পড়ার সময় আর একটা জিনিস আমরা পড়ছিলাম যে v = f ল্যামডা। v হচ্ছে বেগ, তরঙ্গের যে কোনো কণার বেগ এবং তরঙ্গের বেগ, এবং f হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন f সমান কি লিখতে পারি এখান থেকে? f = v/λ, ওই পাশে পাঠিয়ে দিই জাস্ট। এখন দেখো এইখানে এইটার দ্বারা যদি রিপ্লেস করি, mc² = h, f কে কি দ্বারা রিপ্লেস করবো আমরা? v/λ দ্বারা রিপ্লেস করবো। এখন এইখানে দেখো c = আলোর বেগ। এখন যদি আমরা হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে কণা ধর্ম তরঙ্গ ধর্ম বের করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আলোর বেগের বদলে জাস্ট আমরা v নেব। এখানেও তো একটা বেগের রাশি আছে, তাই না? এখানে c মানে হচ্ছে বেগ, শুধুমাত্র আলোর বেগকে স্পেসিফিকভাবে প্রকাশ করার জন্য c দ্বারা প্রকাশ করছি আমরা, বাট এখানে আমরা v দ্বারা প্রকাশ করতে পারি এটাকে। সো mv² = v/λ। এখন দেখো দুই পাশে উপরে ভি আছে, সো একটা ভি আমরা কাটাকাটি করে দিতে পারি, এই যে এই ভি, এবং এখান থেকে একটা ভি কাটাকাটি করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের কী দাঁড়ায়? mv = h, এখানে উপরে কিছুই থাকে না, h/λ। এখন এইখান থেকে এখানে চলে যাই, এখানে জায়গা নাই যেহেতু। এখন যদি mv/λ, এখন mv কে আমরা কি লিখতে পারি? mv কে লিখতে পারি p, মানে mv মানে কি? মানে হচ্ছে ভরবেগ। p = mv, তো p = h/λ। তো এখান থেকে ল্যামডা সমান কি লিখতে পারি? ল্যামডা = h/p। এই যে দেখো, এই যেটা বের হইলো, এইটাই হচ্ছে, এই যে যেটা বের হইলো এইটাই হচ্ছে এই যে ডি ব্রগলির ইকুয়েশন। আশা করি এতটুকু বুঝছো, একেবারে সিম্পল একটু ক্যালকুলেশন করছি, আর কিছুই না। যে ডি ব্রগলির ইকুয়েশনটা কোথা থেকে আসছে, একেবারে আকাশ থেকে আসে না, এইটা বোঝানোর জন্য জাস্ট এটা আমি দেখাইলাম, আর কিছুই না। যদি না বোঝো কোনো প্রবলেম নেই। এই অধ্যায়ের বেশিরভাগ জিনিস, এই অধ্যায়ের একেবারে মানে আমি আগেই বলছি যে অধ্যায়ের অনেক জিনিসই তোমার মাথার উপর দিয়ে যাবে, বাট তারপরেও চেষ্টা করবা একটু কনসেন্ট্রেশন দেওয়ার, কারণ তাহলে হচ্ছে মানে বুঝলে তো অসুবিধা নাই, তাই না? তোমার ক্লাসমেটটা বুঝতেছে না তার মানে এইটা না যে তুমি বুঝতে পারবা না, বা তোমার বুঝলে কোনো অসুবিধা আছে। না বুঝলো, হ্যাঁ নাই বুঝতে পারো, অনেকে যেহেতু বুঝছে না তুমিও নাই বুঝতে পারো, এই জন্য যে একেবারে ট্রাইও করবে না এইরকম তো হতে পারে না, তাই না? আচ্ছা, এরপরে আমরা নেক্সটে যাই, কি আছে দেখি। এখন দেখো এই জায়গায় একটু আগে যেটা বলছিলাম যে কোনো বস্তুর তরঙ্গ ধর্ম যদি বেশি থাকে তার মানে এটার কণা ধর্ম অনেক কম থাকবে, আবার কণা ধর্ম যদি বেশি থাকে তাহলে তরঙ্গ ধর্ম কম থাকবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা যে স্বাভাবিকভাবে যে জিনিসগুলো দেখি, ধরেন একটা টেনিস বলকে আমরা ছুঁড়ে মারলাম, এটার ভিতর কণা ধর্ম অনেক বেশি, মানে ভরবেগের মান খুব বেশি, যে আমরা যে কোনো একটা মানই বের হোক এটা হচ্ছে ভরবেগের মান অনেক বেশি ধরা হয়। সো এই যে ভরবেগের মান অনেক বেশি হলো, তার মানে কি এটার ভিতর তরঙ্গ ধর্ম যদি থাকে সেটা তো অল্প হলেও থাকবে একটু, মানে এখানে কি বলছি যে কণা ধর্ম যদি বেশি থাকে তাহলে তরঙ্গ ধর্ম কম থাকবে, কিন্তু কম থাকলে একেবারে যে শূন্য এরকমও তো না, একটা তো মান থাকবে, ছোট একটা মান থাকলে ওই মানটাও তো থাকবে, তাই না? সো ওই যে ছোট একটা মান থাকবে ওইটা কি হচ্ছে আসলে সত্যি এরকম একটা মান থাকবে যখন আমরা একটা টেনিস বলকে যখন ছুঁড়ে মেরে তখন ওটা আসলে এই যে তরঙ্গের মতো ওই রকম করে যায়, বলতে গেলে ওই রকম করে যায়, কিন্তু এই মানটা এতটা ছোট বা এই তরঙ্গটা এতটা ছোট যেটাকে বা তরঙ্গ দৈর্ঘ্যটা এতটা কম দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য যে এইটাকে পরিমাপ করার মতো কোনো কিছু বের হয় না। আমরা একটু পরে দেখব যে একটা বেশি ভরের বস্তু বা একটা বেশি ভরের যে কোনো একটা জিনিসকে আমরা যদি ছুঁড়ে মারি বা একটা নির্দিষ্ট বেগে যদি যাই তখন তার তরঙ্গ ধর্মটা কেমন, কিন্তু ছোট ভরে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায়, একেবারে স্পষ্ট দেখা যায়। যেমন ধরো ইলেকট্রনের ভর একেবারে কম না, এখন ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়। ধরো আমরা কি পড়ছিলাম, এই যে ইলেকট্রন, আমরা কি জানি যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে এরকম ঘোরে, কিন্তু আসলে এরকম ঘোরে না, কারণ এর তরঙ্গ ধর্মের জন্য বা ডি ব্রগলির সমীকরণ অনুযায়ী বা ডি ব্রগলির মতামত অনুযায়ী ইলেকট্রন আসলে এই যে তরঙ্গের মতো এইরকম করে যায়। এখন এইটা কেন হয় বা এইটা কেন স্পষ্ট রূপে দেখা যায়, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এটার ভরটা একেবারে কম, খুবই কম ভরের একটা বস্তু, এই জন্য আমরা এটাকে
মানে অবজার্ভ করতে পারি, খালি চোখে অবজার্ভ করতে পারি। আসলে তো আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি যে আমরা যে এরকম বললাম ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, তারপর হচ্ছে এরকম তরঙ্গাকারে ঘোরে। আসলে এইগুলো প্রত্যেকটার বিষয় বিজ্ঞানীদের দ্বিমত আছে এবং তাদের ভিতর মারাত্মক রকম ক্যাচাল আছে। তোমরা যখন হায়ার স্টাডিসে যাবা, ভার্সিটি লেভেলও না, তারও পরের লেভেল, যে পিএইচডি করো বা রিসার্চ করো ফিউচারে গিয়ে, তখন হয়তো তোমরা এগুলোর ব্যাপারে জানতে পারবা। এখন জেনে রাখো যে ভার্সিটি লেভেল পর্যন্ত, ভার্সিটিতেও তোমরা ইঞ্জিনিয়ারিং যদি পড়ো, তারপর হচ্ছে অন্য যে কোনো সাবজেক্টই পড়ো বিজ্ঞান রিলেটেড, তখনও তোমরা এইটাই পড়বা যে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, এবং একটু ডিপে গেলে বুঝবা যে এরকম তরঙ্গাকারে ঘোরে। আশা করি বুঝছো যে এইটা ভরটা একেবারে কম ভরের বস্তু, এই জন্য আমরা এর তরঙ্গটাকে এরকম দেখতে পাই, একেবারে এরকম বোঝা যায়, বা এর তরঙ্গ দৈর্ঘ্যটা বড়, এই জন্য আমরা এটাকে বুঝতে পারি। কিন্তু এই ক্ষেত্রে বা বড় ভরের বস্তুর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য একেবারে কম, একেবারে ছোট, এই জন্য ওটা আমরাকে অবজার্ভ করতে পারি না। এখন একটা ম্যাথ করি, চলো পেনটা নিয়ে নিই। দেওয়া আছে কি, তোমার ভর, আমার ভর দেওয়া আছে 50 কেজি, আর তুমি যদি 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াও, তাহলে তোমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বা আমার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? একটু আগে যেটা বলছিলাম, একটা বল, একটা টেনিস বল বা ফুটবল, বা আমার ক্ষেত্রেই ধরছে, আমি যদি দৌড়াই সেক্ষেত্রেও আমি কি তরঙ্গের মতো আচরণ করব? আমি যেহেতু বলছি আগে, এই যে থিওরি অনুযায়ী বলছি যে প্রত্যেকটা বস্তুই কণার মতো আচরণ করে, আবার তরঙ্গের মতো আচরণ করে। ভরবেগ যেহেতু হচ্ছে বস্তুর কণা ধর্ম, বা এটা কণা ধর্মকে রিপ্রেজেন্ট করে, বা একটা কণার মতো আচরণ করলে যেই ধর্মটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায় সেটা হচ্ছে ভরবেগ, এবং এটা তো তরঙ্গ ধর্ম থাকবে, একটু হলেও থাকবে। সেই তরঙ্গ ধর্মটা আমরা মেজার করব, বা তরঙ্গ দৈর্ঘ্যটাকে রিপ্লেস করছিলাম, মানে তরঙ্গ ধর্মটাকে আমরা রিপ্লেস করছিলাম, বা তরঙ্গ ধর্মটাকে আমরা ডিফাইন করছিলাম কি দিয়ে? আমরা হচ্ছে ল্যামডা দিয়ে বা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করছিলাম। সো এক্ষেত্রে কী হয় যে ধরো তোমার ভর দেওয়া আছে 50 কেজি। এখন আমি একটা সূত্র জানি, একটু আগে যে সূত্রটা লিখলাম সে সূত্রটা জানি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এখানে তো লেখা আছে, সরি এখানে লেখা আছে এইচ বাই পি, পি মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। এখন এখানে কী কী দেওয়া আছে দেখো, এম দেওয়া আছে, কোনো বস্তুর ভর এম দেওয়া আছে 50 কেজি, আর কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, এবং এইচ আমরা তো জানি মুখস্থ 6.63 × 10⁻³ জুল সেকেন্ড। এখন যদি এখানে সূত্রে বসে জাস্ট আমাদের মানটা বের হয়ে আসবে সরাসরি। এইচ কত? এইচ 3, আচ্ছা আমি লিখি এইচটা, ইরেজারটা মুছে দিই, এটা এইচ ইজ ইকুয়াল টু 6.634 × 10⁻34। তারপর এম কত? এম হচ্ছে 50, ভি কত? 2 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা এই মানটাকে বসাই ক্যালকুলেটর, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। উত্তরটা কত? 6.634 × 10⁻34। এরপর হচ্ছে 50 × 2 কত? আমাদের বের হইল 6.634 × 10⁻36। দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা কতটা ছোট, একেবারে খুবই ক্ষুদ্র মান না? 6.634 × 10⁻36 মিটার, একেবারে ছোট না, একেবারে ছোট। এটা যেহেতু এসআই এককে দেওয়া আছে, সো সবগুলো যেহেতু এসআই এককে বসাইছে, এখানে এটা তরঙ্গ দৈর্ঘ্যটা মিটারই আসবে। দেখো কতটা ছোট একটা মান। এগুলা, এই মানটা পরিমাপ করার মতো কোনো পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। এই জন্য হচ্ছে আমরা মানে আমাদের চারপাশে বস্তুগুলোর ভিতরেও তরঙ্গ ধর্ম আছে, কিন্তু এগুলোকে আমরা অবজার্ভ করতে পারি না। বা সাব অ্যাটমিক লেভেলে যখন যাই, অণু পরমাণু লেভেলে যখন যাই, তখন হচ্ছে এগুলোকে অবজার্ভ করতে পারি, কারণ এগুলোর ভর অনেক বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্যটা মেজার করার মতো বা পরিমাপ করার মতো, এই জন্য এগুলোকে আমরা অবজার্ভ করতে পারি। আচ্ছা, এরপরে কি আছে দেখি। ও, এটাকে অন্যভাবে মুছতে হবে। এই যে 4 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত? ইলেকট্রনের ভর দেওয়া আছে। ইলেকট্রনের ভর যে সবসময় দেওয়া থাকবে এরকম না, ইলেকট্রনের ভরটা মুখস্থ করে নেবা। 9.1 × 10⁻31 কেজি, এটা মুখস্থ করে নেবা। এখানেও সিম্পল, আগের মতো জাস্ট ভ্যালুগুলো বসাবো। ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। h/mv এইটা আমরা জানি, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এম মানে হচ্ছে ভর, এবং ভি মানে হচ্ছে ভেলোসিটি বা বেগ। তো এইচ কত? 6.634 × 10⁻34। এবং এখানে ইলেকট্রনের ভরটা কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31, এবং এটার বেগটা কত? বেগ হচ্ছে, এখানে নিচে লিখি আমি, 4 × 10⁶ মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা ক্যালকুলেটার ভ্যালুটা বসাই, তাহলে কত আসবে? 6.634 × 10⁻34, 9.1 × 10⁻31 × 4 × 10⁶ কত আসে? 1.82 ×
10⁻⁻10। দেখো এইটাও কিন্তু খুবই ক্ষুদ্র একটা মান, কিন্তু এটা মানে ওই মানের তুলনায় একটু আগে যেই মানটা দেখছিলাম 10⁻36 কত মানে ছোট একটা মান, এটার তুলনায় এটা কিন্তু মোটামুটি বড়ই বা অনেক বড় বলা যায়। এক্ষেত্রে এটা পরিমাপ করা যায়। সো আশা করি এই যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বা ডি ব্রগলিস ওয়েভলেন্থ ইকুয়েশন এটা ভালোভাবে বুঝছো। কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি এবং আমার টিম উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি খুব প্রবলেম হয়, ধরো অনেক কোশ্চেনই কিন্তু আসলে অ্যান্সার দেওয়া যায় না কমেন্ট করে, হয়তো ছবির দরকার হয়, গ্রাফের দরকার হয়, বা কোনো ভিডিওরও দরকার হতে পারে। সো সেক্ষেত্রে তোমরা কী করবা, যে আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপটায় হচ্ছে জয়েন হয়ে নেবা এবং ওইখানে কোশ্চেন করবো। ওইখানে কোশ্চেন করলে তোমরা অনেকেই দেখছি কোশ্চেন করো না কেন ভাই, প্রবলেম কি, মানে কি কোশ্চেন কেন করো না? আমরা না দিতে পারি, তোমাদের ফ্রেন্ডরা দিয়ে দেবে, বা ফ্রেন্ডদের কাছ থেকে বুঝতে কী সমস্যা? আমরা ভার্সিটি লেভেলে এখনও তো ফ্রেন্ডদের কাছ থেকে আমরা বুঝি। সো প্রবলেম কি এই জায়গায় আমি জানি না। তো যাই হোক, গ্রুপটা জয়েন হয়ে নেবা এবং ওইখানে হচ্ছে কোশ্চেন করার চেষ্টা করবা। তাহলে হচ্ছে ওখানে আমরা থাকি, সবাই তোমাদের ভাইয়ের সব ভাইরাই আছে, তারা চেষ্টা করে অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। যেই কোশ্চেন করে এখন পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে কোনোগুলাই ফাঁকা থাকে না, বা কোশ্চেন পায় অ্যান্সার পায় না, এরকম কিছু কেউ হয় না। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।